তুজ্জ, তোমাকে জরুরি একটা মিশনে চাঁদপুর যেতে হবে। ওখানে শুনেছি ইলিশ নাকি পাচার হচ্ছে রাতের বেলা, তাও আবার ইলিশের ভিতর ইয়াবা, মাদক, অন্যান্য জিনিসও পাচার করা হচ্ছে তারা। তোমাকে এই মিশন পুরোপুরি একা কমপ্লিট করতে হবে। স্যার, আমি চাঁদপুর যেতে পারবো না, আপনি রায়হানকে পাঠিয়ে দেন। রায়হান ওই এলাকার ছেলে, আমি ওইখানে গেলে কিছুই চিনব না। রায়হান যেহেতু ওইখান থেকে বড় হয়ে এসেছে, আশা করি এসে ওই জায়গাগুলো খুব ভালো করেই চিনবে। তুজ্জ, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি, সো আমি তো আর তোমাকে তোমার বাড়িতে পাঠাচ্ছি না, তোমাকে পাঠাচ্ছি মিশনে। তুমি মিশন শেষ করে আবার অফিসে চলে আসবে, কেমন? সরি স্যার, আমি যেতে পারবো না। দরকার পড়লে আমি এই চাকরি ছেড়ে দিব, তবুও আমি ওই চাঁদপুরে যাব না। ওই চাঁদপুরটা আমার জন্য নয়। যেই চাঁদপুর শহর থেকে আমি বের হয়ে এসেছি, ওই চাঁদপুরে আমি আর যেতে চাই না। আমি যখন একবার বলেছি তোমাকে যেতে হবে, তার মানে তোমাকে যেতেই হবে। এইখানে আমি অন্য কাউকে পাঠাচ্ছি না। রায়হান, তুজ্জকে বুঝিয়ে আমার কেবিনে নিয়ে আসো। ইয়েস স্যার, আপনি যান, আমি তুর্যকে বুঝিয়ে এরপর নিয়ে আসতেছি। আবুল স্যার চলে যেতেই রায়হান তুর্যের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, বন্ধু তুর্য দেখ, আমি তোর ব্যাপারটা বুঝতে পারতেছি। তুই এই গ্রাম থেকে প্রায় 12 বছর আগে এই ঢাকা শহর ছেড়ে চলে এসেছিস। এখন মনে হয় না ওই গ্রামে তোর আপনজন কেউ চিনবে তোকে। এই 12 বছরে তোর অনেক পরিবর্তন হয়েছে। তোর আসল পরিচয় কেউ জানবে না। তুই বন্ধু না করিস না। আবুল স্যার আমাকে অন্য একটা মিশনে পাঠাচ্ছে, রংপুরে। সেম কাহিনী ওই জায়গায়। এখন আমাকে যেতেই হবে, না হলে তো আমি তোর সাথে যেতাম। রায়হান, তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। একবার আমি চাঁদপুরে যেতে চাই না। ওই শহরটা আমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। আমি দরকার পড়লে এই চাকরি থেকে আজকে রিজাইন দিয়ে দিই, তবু আমি ওই চাঁদপুরে যাব না। দেখ তুর্য, আমরা দুইজন গত 10টি বছর ধরে এই আন্ডারকভার অফিসার হয়ে কাজ করতেছি। এখন আমাদেরকে যেখানে বলে সেখানেই যেতে হবে। যদি বলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে গুন্ডাদেরকে মারতে হবে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। প্লিজ বন্ধু, তুই মানা করিস না। আর আমি যদি তাড়াতাড়ি পারি আমার মিশনটা শেষ করে, তাহলে তোর কাছে চলে যাব। প্লিজ তুই স্যারের কথা অমান্য করিস না, না হলে স্যার কষ্ট পাবে। কোনোদিন আমরা স্যারের কথা অমান্য করি নাই, আজকে স্যারের কথা অমান্য করলে তুই তো বুঝতেই পারছিস। আমি এখন যাই রে, আমার যাওয়ার সময় হয়ে এসেছে, গাড়ি চলে এসেছে। এই বলে রায়হান চলে যেতে লাগলো তার গন্তব্য রংপুরের দিকে। এইদিকে তুর্য দাঁড়িয়ে আছে আয়নার সামনে আর নিজের চেহারা দেখছে। প্রায় 10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে থেকে তুর্য চলে আসলো তার স্যারের টেবিলে। তার স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি যেতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। আমি যদি ওই চাঁদপুরে মারা যাই, তাহলে আমাকে চাঁদপুরে দাফন করে দিবেন এবং আমার পরিবার আত্মীয় স্বজন কাউকে জানাবেন না। তুজ্জ, তোমার আর রায়হানের উপর আমার অনেক ভরসা আছে। তোমরা দুজনেই গত 8-9 বছরে এই আন্ডার কভার অফিসার হয়ে কাজ করছো। ভবিষ্যতে তোমাদেরকে এমন জায়গায় দিব যাতে তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে দেশটাকে শাসন করতে পারো। আগামী 2-1 বছরের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মান্নান ভুইয়া উনি রিটায়ার্ড হবেন। আশা করা যায় এই জায়গাটা তোমাকে দিয়ে দেবে সরকার, কারণ তুমি খুব দক্ষ এবং অনেক বুদ্ধিমান। তুমি যে কোনো পরিস্থিতিতে যে কাউকে বাঁচাতে পারো তোমার বুদ্ধিমত্তা দিয়ে। স্যার, যে নির্দোষ তাকে আমি অবশ্যই বাঁচাবো, আর যে দোষী তাকে আমি কখনোই বাঁচাতে পারবো না। আমাকে কখন যেতে হবে চাঁদপুরে, এটা একটু বলে দেন। আর ওইখানে গিয়ে আমি কোথায় থাকবো? তোমাকে একটা গাড়ি দেওয়া হবে, লোকেশন অনুযায়ী তুমি চাঁদপুরে পৌঁছে যাবে। চাঁদপুর টাউনে যাওয়ার পর ওইখান থেকে তোমাকে একজন অফিসার রিসিভ করবে। সে সব কিছু তোমাকে বুঝিয়ে দেবে, কোথায় কি কি করতে হবে আর কি কি করতে হবে না। ঠিক আছে স্যার, আমার জন্য গাড়ি ব্যবস্থা করেন। আমি বের হব কয়েক ঘন্টার মধ্যে। রায়হান যেহেতু চলে গেছে, আমিও বের হয়ে যাই। গাড়ি রেডি আছে, তোমার কি কি নেওয়ার প্রয়োজন সব কিছু নিয়ে নাও। আর এই নাও লাইসেন্স করা পিস্তল, এই দুটা তোমার নামে লাইসেন্স করা আছে। তুমি যে কোনো শত্রুকে মারতে পারবে, তবে সাবধান, নির্দোষ লোকদের যাতে কোনো ক্ষতি না হয়। নির্দোষ লোকেদের ক্ষতি হলে আমাদের উপর অনেক চাপ পড়ে যাবে। স্যার, আজ পর্যন্ত কখনো কোনো নির্দোষ লোককে আমি সাজা দিই নাই, আর আশা করি কখনো দিব না।
আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি মিশন কমপ্লিট করে এরপর আসতে পারি। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। তোমরা অফিসার না, তোমরা হচ্ছ আমার ছোট ছেলে। রায়হানের তো আব্বু আম্মু নেই, সো আমি তাকে আমার ছেলের মতন করেই দেখি। তোমাকেও আমি আমার ছেলের মতন করেই দেখি। এখন তাহলে যাও, গিয়ে রেডি হয়ে বের হয়ে পড়ো। বাহিরে গাড়ি রাখা আছে, ড্রাইভারের কাছ থেকে চাবিটা নিয়ে নেবে। তুর্য তার বসের কেবিন থেকে চলে আসলো বাইরে। তার রুমের দিকে যেতে যাবে এমন সময় পেছন থেকে ঋতিকা বলে উঠল, তুর্য, তুমি কি আবার ফিরে আসবে, নাকি আর কখনো ফিরে আসবে না? আমি তোমার জন্য অপেক্ষা করব তুর্য। ঋতিকা, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমার জন্য অপেক্ষা করলে তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলবে ঋতিকা। আমি জানি না ওইখান থেকে আমি ফিরে আসব নাকি ফিরে আসব না। যদি ফিরে আসি তাহলে আবারও তোমার সাথে দেখা হবে। আর তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সবসময় আমার পাশে ছিলে। আমার দুঃখের সময় তুমি আমার সঙ্গ দিয়েছো। আমি কখনো ভুলবো না ঋতিকা। তুমি ভালো থেকো। এই বলে তুর্য ওইখান থেকে চলে আসলো। তার কেবিনে সকল কিছু গুছিয়ে বাইরে এসে দেখে ঋতিকা এখনও দাঁড়িয়ে আছে সেইখানে। কিছু না বলে তুর্য গাড়িতে উঠে পড়ল। একবার ঋতিকার দিকে তাকিয়ে ওইখান থেকে চলে আসলো। গাড়ি ড্রাইভ করছে গুগল ম্যাপ অনুযায়ী। দীর্ঘ কয়েক ঘন্টা ড্রাইভ করার পর তুর্য একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা দাঁড় করালো। গাড়িটা সাইডে রেখে তুর্য চলে আসলো রেস্টুরেন্টের ভেতরে। খাওয়া দাওয়া করে আবারও রওনা দিল চাঁদপুরের উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা পর চলে আসলো চাঁদপুর টাউনে। গাড়িটা দাঁড় করাতেই এমন সময় পেছন থেকে একটা পাগল ছদ্মবেশের লোক এসে বলতে লাগলো, আপনার নাম কি তুর্য? আবুল স্যার কি আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ, আমাকে আবুল স্যার পাঠিয়েছে। আর আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি একজন পাগল। আর আপনি এত সুন্দরভাবে কথা বলতেছেন কিভাবে? আপনাকে সব কিছু পরে খুলে বলবো। আপনি চাবিটা গাড়ির ভেতরে রেখে আমার পিছু পিছু আসেন, আপনার ব্যাগপত্র নিয়ে। তুর্য তার ব্যাগপত্র নিয়ে লোকটার পিছু পিছু যেতে লাগলো। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা বড় বাড়ির সামনে চলে আসলো। দুজন বাড়ির ভেতরে ঢুকে ওই লোকটা তার ছদ্মবেশের মুখোশ খুলে ফেলল। তুর্য লোকটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর তুর্য বলতে লাগলো, ইসমাইল ভাই, আপনি এখানে? আপনি না মারা গেছেন? তাহলে আপনি এখানে কি করেন? আমি তো এসব কোনো কিছুই বুঝতেছি না। তুর্য, আমি মারা যাই নাই। তোমরা যখন আমাকে কবর দিয়ে এসেছিলে তখনও আমি বেঁচে ছিলাম, কিন্তু আমার জ্ঞান ছিল না। আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসছিল। ও আচ্ছা, কিন্তু আমরা তো ডাক্তারকে দেখেছিলাম। ডাক্তার তো বলেছে যে আপনি নাকি মরে গেছেন। না, আমি মরি নাই। এটা আমাদের একটা প্ল্যান ছিল। আবুল স্যার এর সাথে আমি এইরকম একটা প্ল্যান করেছিলাম, কারণ রাকেশের লোকেরা আমার পুরো পরিবারকে খুন করে ফেলেছে। শুধু আমি বাকি ছিলাম। আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই। ওরা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আমি এটার প্রতিশোধ নেব। ইসমাইল ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি চলে এসেছি। দুইজন মিলে এই মিশনটা কমপ্লিট করব। সরি তুর্য, আমি এটা করতে পারবো না। আমি এটা করতে পারলে আরও অনেক আগেই করতাম। আবুল স্যার আমাকে বলেছে শুধু তোমাকে জায়গাগুলো দেখিয়ে দিয়ে এরপর ঢাকা চলে যাওয়ার জন্য। আমার পরিবারকে যারা মেরেছে তাদেরকে তোমার শাস্তি দিতে হবে তুর্য, না হলে আমি কখনো কি জানি কি করে বসি। ইসমাইল ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পরিবারকে যারা এইরকম অবস্থা করেছে তাদের তো আমি অবস্থা খারাপ করেই ছাড়ব। আপনি নিজে ঢাকা থেকে এসে এরপরে তাদেরকে গুলি করে মারবেন। তোমার উপরে ভরসা আছে তুর্য, আমি জানি তুমি আমার কথাটা রাখবে। আমি এখন গেলাম। আর এই বাড়িতে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। যদি কেউ বাড়িতে ভিতরে প্রবেশ করে তাহলে তোমার ঘরের লাইট জ্বলে উঠবে এবং তার ফেস এর চেহারা পুরোপুরি দেখা যাবে। ঠিক আছে ইসমাইল ভাই, এখন আমি 10-15 মিনিট রেস্ট নিই। এরপর না হয় আমাকে জায়গাগুলো দেখিয়ে দিয়ে আপনি গাড়িটা নিয়ে চলে যাবেন ঢাকা। আর ঋতিকার দিকে খেয়াল রাখবেন একটুকু। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসতে পারবো না।
আমার জীবনের ঠিক ঠিকানা নেই, কখন বেঁচে থাকি আর কখন মারা যাই। ঠিক আছে, আমি কৃতিকার দিকে খেয়াল রাখবো। তুমি ফিরে আসার পর আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমার কোনো কিছু না হয়। এখন তাহলে আমি একটু বিশ্রাম করি। এই বলে তুর্য বিশ্রাম করতে লাগলো। অন্যদিকে ঋতিকা বসে আছে তার কেবিনে। এমন সময় আবুল স্যার এসে বলতে লাগলো, ঋতিকা, আমাকে কিছু সত্যি কথা বলবে? আমার কাছে কিন্তু কোনো কথা লুকাবে না। কথা লুকালে কিন্তু তোমার বিপদ হবে, আর তুমি তুর্যকেও পাবে না। জি স্যার, বলেন কি বলতে হবে আপনাকে। তুমি কি তুর্যকে ভালোবাসো? জি স্যার, আমি তুর্যকে ভালোবাসি, কিন্তু তুর্য যে আমাকে ভালোবাসে না, কারণ সে সব সময় দেশের কথা ভাবে। তাকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই বোঝে না। যাওয়ার সময় আমি অনেক কিছু বলেছিলাম, কিন্তু সে কিছুই বলল না। আচ্ছা, তুমি কয়েকটা দিন তুর্যের জন্য অপেক্ষা করো। এরপর তুর্য ফিরে আসলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেব। তুর্য আমার কথা কখনই ফেলবে না, আমি জানি। ঠিক আছে স্যার। আর এখন কি কোনো মিশন আছে? আমাকে কি কোথাও যেতে হবে নাকি? না, তোমাকে কোথাও যেতে হবে না। এখন তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা তোমাকে চাঁদপুরে যেতে হবে। আকাশের খেয়াল রাখতে হবে। দূর দূর থেকে সে কোথায় যায়, কি করে, সব কিছুর আপডেট দিতে হবে। তার যদি বিপদ হয় তাহলে তুমি তাকে সাহায্য করতে পারবে, এর আগে কোনো সাহায্য করতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি তাহলে এখন বেরিয়ে পড়ি চাঁদপুরের উদ্দেশ্যে। আর তুর্য কোথায় থাকে আমাকে তার বাড়ির ঠিকানাটা দেন, দেখি আশেপাশে কোথাও বাড়ি রাখা যায় কিনা। তুমি ট্রেন দিয়ে চলে যাও, ওইখানে ইসমাইল আসবে, তোমাকে ব্যবস্থা করে দেবে। তাকে আমি সব কিছু বলে দিয়েছি। তুমি ওখানে গেলে এরপর ইসমাইল এখানে চলে আসবে। তাকে একটা মিশনে পাঠাবো। অনেক দিন এসে বলেছিল, এখন আবার তার মিশন শুরু হবে। কিন্তু স্যার, ইসমাইল ভাইয়া তো মারা গিয়েছিল, তাকে তো আপনারা কবর দিয়ে এসেছিলেন, তাহলে উনি আবার কোথা থেকে ফিরে আসলো? হ্যাঁ, তাকে আমরা কবর দিয়ে এসেছি, কারণ তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। তাকেও মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমরা ভুয়া একটা খবর পাচার করে দিয়েছিলাম। এরপর থেকে সে সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের গুপ্ত মিশনে যুক্ত হয়েছে। এখন আবারও ফিরে আসব। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন বেরিয়ে পড়ি। ওইখানে গিয়ে ইসমাইল ভাইকে পাঠিয়ে দেব। স্যার, তুর্যের সব সময় আশেপাশে থাকবো আমি। এই বলে ঋতিকা ওইখান থেকে চলে আসলো রেলওয়ে স্টেশনে। চাঁদপুরের একটা টিকিট কেটে ট্রেনের ভিতরে বসে পড়ল। দীর্ঘ 9 ঘন্টা পর ঋতিকা চলে আসলো চাঁদপুরে। রেলওয়ে স্টেশন থেকে ইসমাইল ঋতিকাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। দেখতে দেখতে রাত প্রায় 11টা। তুর্য দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, উল্টো পাশে জানালা হালকা একটু ফাঁকা করে ঋতিকা তুর্যের দিকে নজর রাখতেছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর ঋতিকা দেখতে পেল তুর্য আর ব্যালকনিতে নেই। নিচের দিকে তাকাতেই দেখতে পেল তুর্য বাইরে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। এটা দেখে ঋতিকা তাড়াতাড়ি করে তার রুম থেকে বের হয়ে বাইরে আসতেই তুর্যকে আর খুঁজে পেল না। আশেপাশে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে, কিন্তু পায়নি। এদিকে তুর্য বাড়ি থেকে বের হয়ে ছদ্মবেশে চলে আসলো নদীর পাড়ে। এসে কিছুটা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে লাগলো শত্রুরা কি করছে। বেশ কিছুক্ষণ দেখার পর তুর্য মনে মনে বলতে লাগলো, এইখানে তো মোমেন চৌধুরী আছে, তাকে তো আমি গুলি করেছিলাম। খবরের তো বলেছিলেন যে মোমেন মারা গেছে, তাহলে সে কীভাবে বেঁচে ফিরল? এখানেও চক্রান্ত আছে। এইসব কিছু ভাবছে তুর্য। এমন সময় পেছন থেকে কয়েকজন লোক কি যেন কথা বলতে বলতে আসছে। চলুন শুনে আসছি কি কথা বলছে ওরা। খুব শীঘ্রই আমাদের উপরে বিপদ হবে মনে হয় রিপন। আমরা এখান থেকে পালিয়ে যাব দুজন। কালকে আমাদেরকে টাকা দিয়ে দিলে তারপর এখান থেকে পালিয়ে যাব। বসকে কিছু জানানো যাবে না। একদম ঠিক বলেছিস, এখান থেকে আমাদেরকে পালিয়ে যেতে হবে। এই কাজ আমাদের আর ভালো লাগে না। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পছন্দ হয়ে যাইতেছে। প্রত্যেক দিন ড্রাগসের নেশায় আমাদেরকে আসক্ত হতে হয়। আমরা আর পারবো না এই কাজ করতে। বসকে সরাসরি না করলে বস আমাদেরকে মেরে ফেলবে। তার চাইতে দুজনে বাহানা দিয়ে এইখান থেকে চলে যাব, আর না হয় রাতের বেলা এইখান থেকে চলে যাব।
হ্যাঁ, একদম ঠিক কথা বলছিস। আমাদেরকে এখান থেকে চলে যেতেই হবে, না হলে আমাদের উপরে খুবই বিপদ হতে পারে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, পালিয়ে যেতে হবে আমাদেরকে। এসব বলতে বলতে দুজন যাচ্ছে নৌকার দিকে। এমন সময় তুর্য পেছন থেকে একটা ছোট্ট চিপ লোকটার পিঠে ছুঁড়ে মারতে লোকটার শার্টের সাথে লেগে গেল। তুর্য বসে রইল এখানে। লোক দুটো নৌকায় উঠে যেতেই তাদের বস বলতে লাগলো, কিরে, তোদের এত দেরি হচ্ছে কেন আসতে? তোদের না বলেছিলাম তাড়াতাড়ি কাজ করার জন্য? তোরা সব কাজে অলসতা দেখাস। ভাই, আমরা অলসতা দেখাই না, ওইখানে একটা ঝামেলা হয়েছিল, ওই ঝামেলা মিটিয়ে দিয়ে এরপরে এসেছি। না হলে তো আমরা আর ইলিশ পাচার করতে পারবো না। ওইখানে দেখে এসেছিলাম কয়েকজন পুলিশ দাঁড়িয়ে ছিল। আরে ওই পুলিশগুলোকে আমি কিনে এনেছি। ওই পুলিশগুলো ওইখানে দাঁড়িয়ে সবাইকে চেক করে এরপর ভিতরে ঢুকে দেয়। সারা টাকা হলে সব কাজ করতে পারে। সবাই আজকে বুঝতে পারলাম। দাঁড়িয়েছিস কি দেখছিস? কি দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি যা। সবাই কাজ করতে লাগলো। ইলিশগুলোর ভেতরে ভালোভাবে ড্রাগসের প্যাকেটগুলো ঢুকিয়ে দিতে লাগলো এবং বরফ চাপা দিতে লাগলো ইলিশের উপর। এদিকে তুর্য সব কিছু শুনে ফেলেছে। তুর্য ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো আবার বাসায়। অন্যদিকে ঋতিকা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে তুর্যের অপেক্ষায়। হঠাৎ তার চোখে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। দেওয়ালের পেছন থেকে লুকিয়ে তুর্যকে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর তুর্য চলে আসলো বাড়ির ভিতরে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো তার। তুর্য ঘুমাতে থাকুক, এই ফাঁকে আমরা তুর্যের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। তার কি হয়েছিল, সে বাড়ি থেকে কেন চলে এসেছে। ফ্ল্যাশব্যাক। কিরে তুর্য, তোকে সে সকালবেলায় বললাম গরুগুলোকে ঘাস খেতে এনে দেওয়ার জন্য, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। শুধু তোমার কথা না, আমার কথা শোনে না সে। তাকে কতবার বললাম কাঠগুলো কেটে দেওয়ার জন্য, কিন্তু সে কোনো কিছুই শুনে না। সারাক্ষণ বই নিয়ে বসে থাকে। মন তো চায় বইগুলো চুলোয় পুড়িয়ে ফেলি, তারপর লেখা খুব ভালোভাবে গুটিয়ে দিই। এত বইয়ের নেশা যদি থাকে তাহলে বাড়ি থেকে বের হয়ে যেতে বলো, আমরা তাকে পড়াতে পারবো না। আমি তো তোমাদের একটা টাকাও নিয়ে পড়ালেখা করি না, আর নিজে রোজগার করি। ওই রোজগারের টাকা দিয়ে এরপর পড়ালেখা করি। ও আচ্ছা, তুই 2 টাকার রোজগার করিস তো সে টাকার দেমাগ দেখাস, তাই না? বের হয়ে যা কুত্তার বাচ্চা বাড়ি থেকে। এত বছর পড়ালেখা করালাম, ছোট থেকে বড় করলাম, তুই এখন তোর টাকার গরম দেখাস আমাদের সাথে। তোর মতো ছেলে আমাদের দরকার নেই, তোকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। সামান্য একটা জিনিস নিয়ে আব্বু তুমি আমাকে এটা বলতে পারলে? আমি কখনো ভাবতে পারি নাই। আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দোয়া করো আমার জন্য, যাতে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আবারও তোমাদের সামনে ফিরে আসতে পারি। আর ফিরে আসলেও কি হবে, তোমরা তো আমাকে ত্যায্যপুত্র ঘোষণা করে দিয়েছো। ভালো থেকো আব্বু, আমার ছোট ভাইটার দিকে খেয়াল রেখো। এই বলে তুর্য তার বইপত্র নিয়ে বাড়ির বাইরে বের হয়ে পড়ল। সকাল 11টা। হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাচ্ছে। এমন সময় তুর্যের বন্ধু ফয়সাল বলতে লাগলো, কী রে তুর্য, তুই এত সকাল সকাল স্কুল যাইতেছিস, আর তোর এই অবস্থা কেন? স্কুলের ড্রেস কোথায়? স্কুলের ড্রেস নেই, আর আমি স্কুলে যাইতেছি না। আমাকে বাড়ি থেকে আব্বুর ত্যায্যপুত্র ঘোষণা করে দিয়েছে। এটার জন্য আমি এই গ্রাম থেকে চলে যাইতেছি। অনেক লেখাপড়া করেছি, আর লেখাপড়ার কোনো দরকার নেই। কি বলতেছিস এইসব? তুই আঙ্কেল তোকে ত্যায্যপুত্র করবে কেন? তুই তো আঙ্কেল আর আন্টির সব কথা শুনিস, তাহলে হঠাৎ এরকম করলো কেন তোর সাথে? হঠাৎ এইরকম করিস কেন এটা আমি নিজেও জানি না। জানলে আমি তোকে আগেই বলতাম। ভালো থাকিস বন্ধু। জানি না তোর সাথে আবার কবে দেখা হবে। যদি কোনোদিন বেঁচে থাকি তাহলে অবশ্যই তোর সাথে দেখা করব। এই বলে তুর্য হাঁটতে হাঁটতে চলে আসলো মেইন রোডে। এসে দেখে একটা বড় ট্রাকের গাড়ি দাঁড়িয়ে আছে। তুর্য তাড়াতাড়ি করে গাড়ির উপরে উঠে গেল। বেশ কিছুক্ষণ পর গাড়িটা ছেড়ে দিল। তুর্য চুপচাপ বসে আছে গাড়িতে। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা গাড়ি চলার পর চলে আসলো ঢাকায়। তুর্যকে কেউ দেখে ফেলার আগেই তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হাঁটা ধরল সে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর
তুর্য একটা দোকানের সামনে এসে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে দেখে ৩,২৮০ টাকা আছে। এটা দেখে তুর্য চলে আসলো হোটেলের ভিতরে। খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় তুর্য একটা পার্কের ভেতর বসে আছে। এমন সময় কয়েকজন লোক এসে পার্কের এক সাইডে কি যেন করতে লাগলো। তুর্য তাকিয়ে আছে সেই দিকে, কিন্তু বুঝতে পারছে না লোকগুলো কি করছে। বেশ কিছুক্ষণ পর তুর্য দেখতে পেল লোকগুলো মাঠের ভিতর থেকে একটা লাশ বের করে নিয়ে যাচ্ছে। এটা দেখে তুর্য কিছুটা ভয় পেয়ে দাঁড়িয়ে রইল এখানে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ একটা লোক তুর্যের সামনে এসে বলতে লাগলো, এই ছেলে, তুই কিছু দেখেছিস নাকি আমরা যা কিছু করেছি? না ভাই, আমি কিছুই দেখি নাই, আর আমি রাতে দেখতে পাই না। আপনাদের হাঁটা চলার শব্দ পেয়েছিলাম, এটার জন্য আমি দাঁড়িয়ে গেছি। ও আচ্ছা, তাহলে তুই রাত কানা, যাক ভালোই হয়েছে। আমরা ভাবছিলাম তুই সব কিছু দেখে ফেলছিস। সাবধানে থাকিস, এই জায়গাটা কিন্তু ভালো না। সকাল হলেই আমি এই জায়গা থেকে চলে যাব ভাইয়া। আর আপনারা এখানে কি করছেন? আমরা এখানে যা ইচ্ছা তাই করেছি, তোর এত কিছু জানতে হবে কেন? বেশি জানার চেষ্টা করলে গুলি করে মেরে ফেলবো। তোর মুখ তো দেখে গেলাম, যদি কখনো কোনো কিছু শুনি তাহলে, তোকে যদি কোথাও দেখি তাহলে গুলি করে মেরে ফেলবো। এই বলে লোকটা ওইখান থেকে চলে গেল। এদিকে তুর্য তাড়াতাড়ি করে ওইখান থেকে বের হয়ে হাঁটা ধরল। এমন সময় পিছনে তাকাতেই দেখতে পেল তার পিছু পিছু কয়েকজন লোক আসতেছে। এইটা দেখে তুর্য দৌড়াতে লাগলো। মাঝে মধ্যে পেছনে তাকিয়ে দেখে লোকগুলো তার পিছু দৌড়াচ্ছে। হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে তুর্য মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালো। গাড়ি থেকে আবুল চৌধুরী বের হয়ে তার কাছে এসে বসে তার মাথাটা কোলে নিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেল কয়েকজন লোক এই দিকে দৌড়ে আসছে, হাতে তাদের পিস্তল। এটা দেখে আবুল চৌধুরী তার কোমর থেকে পিস্তলটা বের করে ফাঁকা একটা গুলি করতেই লোকগুলো ওইখান থেকে পালিয়ে গেল। আবুল চৌধুরী তুর্যকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলো বাসায়। ডাইনিং রুমে সোফায় শুয়ে দিয়ে তুর্যকে মাথাটা ব্যান্ডেজ করে দিল। চোখে মুখে পানি ছেটা দিতেই তুর্যর জ্ঞান ফিরল। সামনে থাকা আবুল সাহেবকে দেখে কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, প্লিজ আমাকে মেরে ফেলবেন না, আমি আপনাদের কোনো কিছুই দেখি নাই, আর দেখে থাকলেও পুলিশের কাছে কোনো কিছুই বলবো না। প্লিজ আমাকে মারবেন না। তুমি কোনো ভয় পেও না, আমি একজন আন্ডার কভার অফিসার। ওরা কারা ছিল আর তোমাকে এভাবে কিছু করছিল কেন? আমি একটা পার্কের ভিতর বসেছিলাম, তখন ওই লোকগুলো পার্কের ভিতর ঢুকে একটা কিনারে গর্ত করতে লাগলো। গর্তের ভিতর থেকে একটা লাশ বের করে তারা নিয়ে যেতে লাগলো। এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। পরে ওই লোকটা আমাকে দেখে ফেলেছিল, এরপর থেকে আমার পিছনে এসে তারা। আচ্ছা, তুমি কি বলতে পারবে তুমি কোন পার্কের ভিতরে গিয়েছিলে? যদি বলতে পারো তাহলে খুবই ভালো হতো, আমি আমার ফোর্সদের ওখানেই পাঠিয়ে দিতাম। আমি তো এই ঢাকা শহরে আজকে নতুন এসেছি, আগে কখনো আসি নাই, আর কোনো পার্কে বসেছিলাম এটাও জানি না। তবে আমি রাস্তাটা বলে দিতে পারি। রাস্তার দুই পাশে অনেকগুলো ফুচকার দোকান বসে থাকে, এবং ওইখানে একটা কারখানা আছে। কারখানার নাম হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ। পার্কটা অনেক সুন্দর ছিল। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি কোন পার্কের কথা বলছো তুমি। আচ্ছা, তুমি ওখানে থাকো আর কোথাও যাবে না, কিন্তু ওই বাড়িতে আমি একাই থাকি। আপনি আবার আমাকে মেরে ফেলবেন না তো ওই লোকগুলোকে ডেকে এনে? না, আমি তোমাকে মেরে ফেলবো না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে যেতে পারো। আমি যেখানে যেখানে যাব সেখানেই যাবে তুমি আমার সাথে। ঠিক আছে, আমাকে আপনার সাথে নিয়ে চলেন, আমি আপনার সাথে যাব। আমি এইখানে একা একা থাকতে পারবো না, একা একা থাকলে আমার অনেক ভয় করবে। আবুল চৌধুরী তুর্যকে নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর আবুল চৌধুরী চলে আসলো তার অফিসে। তার বসের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আমি একটা নতুন খবর নিয়ে এসেছি। ওই খবরটা দিয়ে আশা করা যায় আমরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবো। যাদের ধরার চেষ্টা করেছিলাম তাদেরকে আশা করছি ধরতেও পারবো। আবুল, তাড়াতাড়ি বলো কি খবর নিয়ে এসেছ, আমি খবরটা শুনতে চাই। স্যার, আমি যেই খবর নিয়ে এসেছি ওইখানে আমাদের টিম পাঠাতে হবে।
পাঠালে এরপর আমরা কিছু অনুসন্ধানও করতে পারবো। সব কিছু বুঝলাম, কিন্তু তোমার সাথে ওই ছেলেটা কে? তাকে তো চিনলাম না। তাকে তো কখনো তোমার সাথে আগে কখনো দেখি নাই। স্যার, এই ছেলেটাকে ওই লোকগুলো মারার চেষ্টা করেছে। ছেলেটাকে আমি বাঁচিয়েছি, এখন তাকে আমার সাথে নিয়ে এসেছি। তুর্য, তুমি এখানে থাকো, এখানে তুমি সবসময় সেফ থাকবে, এখানে তোমাকে কেউ কিছু করবে না। আমি একটা কাজে যাচ্ছি, যদি সকালের মধ্যে ফিরে আসতে পারি তাহলে তোমাকে বাসায় নিয়ে যাব, আর না ফিরে আসতে পারলে তুমি এখানেই থাকবে। চলো, তোমাকে আমার রুমটা দেখিয়ে দিই, তুমি ওখানেই ঘুমিয়ে থাকো। এই বলে আবুল চৌধুরী তুর্যকে নিয়ে চলে আসলো তার কেবিনে। ভালোভাবে শুইয়ে দিয়ে আবুল চৌধুরী চলে গেল এখান থেকে। এইদিকে তুর্য ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখতে পেল কয়েকজন লোককে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এটা দেখে তুর্য একজন অফিসারকে বলতে লাগলো, ভাই, ওনাদেরকে এইভাবে বেঁধে রেখেছো কেন? আর ওনারা কারা? ওনারা কি অনেক শক্তিশালী নাকি যে এইভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে? না, ওনারা শক্তিশালী না, ওনারা হচ্ছে এ দেশের কুখ্যাত মাস্তান। এটার জন্য তাদেরকে এভাবে বেঁচে রাখা হয়েছে। যদি ছেড়ে দেয় তাহলে ওরা আর অনেক খারাপ কাজ করে ফেলবে। ও আচ্ছা, তাহলে এখন ওদেরকে কি শাস্তি দেওয়া হবে? ওদেরকে এখন গরম পানিতে অ্যাসিডের মধ্যে চুবিয়ে শরীরের যত মাংস আছে সব গলিয়ে ফেলা হবে, শুধু তার কঙ্কালটা রেখে দেওয়া হবে। এত বাজেভাবে মারা হয় এদেরকে? আচ্ছা, আমি যদি এইখানে চাকরি করতে চাই তাহলে আমার কি কি যোগ্যতা লাগবে? আমি এসএসসি গোল্ডেনে A+ পেয়েছি। এটা তো আমি বলতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি যেহেতু আবুল স্যারের সাথে এসেছো তাহলে ওনাকে জিজ্ঞেস করো, উনি একটা ব্যবস্থা করে দিতে পারবে তোমাকে। আচ্ছা, উনি কোথায়? আমি ওনার সাথে দেখা করব। সকাল হয়েছে তো, অনেক খুব ক্ষুধা লাগেছে, খাবার খাবো আমি বাইরে গিয়ে। তুর্য এসব কথা বলছে একজনকে। এমন সময় পেছন থেকে আবুল চৌধুরী বলতে লাগলো, তুর্য, তোমাকে বাইরে গিয়ে খাবার খেতে হবে না, তুমি আমার সাথে আসো, সবাই খাবার খাচ্ছে, তোমাকেও খাবার দিয়ে দেব। এই বলে আবুল চৌধুরী তুর্যকে ওইখান থেকে নিয়ে চলে গেল খাবার রুমে। সবার সাথে বসে তুর্য খাওয়া দাওয়া করে ফেলল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে সবাই একসাথে বসে আছে। এমন সময় আবুল চৌধুরী বলতে লাগলো, তুর্য, তোমার জন্য একটা অফার আছে, তুমি কি আমাদের সাথে কাজ করতে চাও? কাজ করতে চাইলে কিন্তু সবসময় সব কিছু সিক্রেট রাখতে হবে, যদি রাখতে পারো তাহলে তোমাকে আমাদের সাথে কাজে নিয়ে নেব। কিন্তু আমি কি এই কাজ করতে পারবো আপনাদের সাথে? আমার তো আগের কোনো অভিজ্ঞতা নেই যে আমি আপনাদের সাথে এই কাজ করতে পারবো। অভিজ্ঞতার প্রয়োজন হয় না এখানে, প্রয়োজন হয় মেধা এবং বুদ্ধি। যদি এই দুইটোই তুমি কাজে লাগাতে পারো তাহলে অবশ্যই এই কাজে তুমি সফল হবে। তুমি যদি বলো তাহলে আমি স্যারের সাথে কথা বলবো, আর যদি বলো করবে না তাহলে স্যারের সাথে কথা বলবো না। ঠিক আছে, আপনি স্যারের সাথে কথা বলেন, পরে না হয় আমাকে কাজে নিয়ে নেবেন আপনাদের সাথে। আবুল চলে গেল তার স্যারের কেবিনে। স্যারের সাথে কথাবার্তা বলে ফাইনাল করে নিল। তুর্যকে খাওয়া দাওয়ানো করানোর পর একটা ট্রেনিং রুমে নিয়ে গেল। ট্রেনিং রুমে নিয়ে যাওয়ার পর তুর্য দেখতে পেল আরও একজন ছেলে এখানে ট্রেনিং করছে। এটা দেখে তুর্য আবুল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, এই ছেলেটা তো দেখতে আমার বয়সের, এই ছেলেটাও কি আমাদের সাথেই কাজ করবে? হ্যাঁ, এই ছেলেটাও তোমার সাথে কাজ করবে। এই ছেলেটা হচ্ছে এতিম, তাকে তোমার মতন রাস্তায় পেয়েছিলাম। আমি সবসময় সবাইকে সাহায্য করার চেষ্টা করি। ইনশাল্লাহ তোমরা একজন ভালো এবং দক্ষ অফিসার হয়ে উঠবে। এখন তোমরা দুজনেই ট্রেনিং করো। ওই যে একটা লোক আসছে, উনি তোমাদের সকলকে ট্রেনিং বুঝিয়ে দিবে। আমি এখন আমার কাজে গেলাম। এই বলে আবুল স্যার তুর্যকে এখানে রেখে চলে গেল বাইরে। তুর্যকে যেভাবে বলা হচ্ছে তুর্য সেইভাবে ট্রেনিং করছে। দীর্ঘ কয়েক ঘন্টা ট্রেনিং করার পর তুর্য ক্লান্ত হয়ে গেল আর বলতে লাগলো, স্যার, আমি আজকে আর ট্রেনিং করতে পারবো না, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, তুমি যেহেতু নতুন তাহলে আজকে আর ট্রেনিং করার প্রয়োজন নেই তোমার। তুমি না হয় আবুল স্যারের কেবিনে গিয়ে রেস্ট করো। রাতের বেলা খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে নির্দিষ্ট একটা ট্রেনিং দেওয়া হবে। কয়েক ঘন্টা পর তোমরা ঘুমাবে। তুর্য আবুল স্যারের কেবিনে চলে আসলো। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর সন্ধ্যায় বাইরে বের হলো। বাইরে বের হওয়ার পর দেখতে পেল ওই অফিসার অন্যান্য অফিসারদের ট্রেনিং দিতেছে।
তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের ট্রেনিংগুলো। বেশ কিছুক্ষণ দেখার পর তুর্য তাদের সাথে ট্রেনিং করতে লাগলো। রাত 8টা অবধি ট্রেনিং করার পর সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলো। তুর্য বসে আছে এমন সময় আবুল স্যার এসে তুর্যের পাশে বসলো আর বলতে লাগলো, আচ্ছা দুর্য, তুমি কোথায় থেকে এসেছো? স্যার আমি চাঁদপুর থেকে এসেছি। আমার সাথে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি বাড়ি থেকে চলে এসেছি। তোমার সাথে কি হয়েছে আমাকে একটু বলতে পারবে? আমি শুনতে চাই কি এমন হয়েছে যে তুমি চাঁদপুর থেকে ঢাকায় চলে এসেছো। থাক স্যার, এই কথাগুলো অন্য সময় না হয় আপনাকে বলবো, এখন আমার বলার একদম ইচ্ছা নেই। ঠিক আছে, তুমি যেহেতু বলতে চাইছো না তাহলে আর জিজ্ঞেস করবো না। এই নাও আমার কেবিনের চাবি। এখন থেকে আমার কেবিন তোমার। আমি প্রতিদিন বাসায় থাকবো। ঠিক আছে স্যার, আর আমি আশা করি 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে পুরো ট্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবো। এরপর থেকে আমি মিশনে নামতে পারবো। ঠিক আছে, আগে তুমি তোমার ট্রেনিং কমপ্লিট করো, এরপর না হয় দেখা যাবে তোমাকে মিশনে নামানো যায় কি না। প্রত্যেকটা ট্রেনিংয়ের পর ছোট একটা ট্রেনিং করানো হয়। ওই ট্রেনিং নিয়ে যদি ফার্স্ট হতে পারো তাহলে তোমাকে মিশনে নেওয়া হবে, আর যদি না পারো তাহলে তোমাকে মিশনে নেওয়া যাবে না। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। আমি 1 মাসের মধ্যে পুরো ট্রেনিং কমপ্লিট করে ফেলবো, এবং যে ছোট্ট ট্রেনিংটা নেওয়া হবে ওই ট্রেনিংয়ে আমি ফার্স্ট হব। আবুল স্যার ওইখান থেকে চলে গেল তার বাসায়। এদিকে তুর্য একবার আকাশের দিকে তাকিয়ে চোখ দুইটা বন্ধ করে বলতে লাগলো, আব্বু আম্মু আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব ভালো কাজ করেছো। আমি অকর্মার ঢেকি। আজকে দেখো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি, আন্ডার কভার অফিসারে। জানি না তোমাদের সামনে আবার কবে গিয়ে দাঁড়াতে পারবো। জানি না তোমরা আবার আমাকে চিনবে নাকি চিনবে না। হয়তো চিনবে না, কারণ আমাকে তো তেজপুত্র ঘোষণা করেছে। এসব বলতেছে তুর্য চোখ দুইটা বন্ধ করে। এমন সময় রায়হান এসে তুর্যের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি ব্যাপার তুর্য, তুমি কান্না করতেছো কেন? আকাশের দিকে তাকিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি তোমার? সমস্যা হলে আবুল স্যারকে বলো, আবুল স্যার সমাধান করে দিবে। না তেমন কিছু না, এমনিতে একটু অতীতের কিছু কথা মনে পড়ে গিয়েছিল, তাই আর কি কান্না চলে এসেছে। তুমি কয়দিন হয়েছো এখানে এসেছো, আর ট্রেনিং করতেছো কয়দিন ধরে? আমি এখানে এসেছি মাত্র 10 দিন হয়েছে। এই 10 দিন পুরো ট্রেনিং করেছি। এখন কিছুটা ট্রেনিং পুরোপুরি পারি। আর তুমিও তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ট্রেনিং শিখে যাইতেছ। দুইজন খুব তাড়াতাড়ি ট্রেনিং শিখে এরপরে দেশের জন্য কাজ করব। কি বলো তুমি? হ্যাঁ, ট্রেনিং যেহেতু করতেছি তাহলে দেশের জন্য তো কাজ করতেই হবে। চলো এখন তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে, আবার সকালে উঠে ট্রেনিং শুরু করতে হবে। এই বলে তুর্য আর রায়হান রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবারও ট্রেনিং করা শুরু করলো। এই হচ্ছে ফ্ল্যাশব্যাক। আরও অনেক কিছু বাকি রয়েছে, এগুলো পরে আস্তে আস্তে জানতে পারবেন। এখন বর্তমানে ফেরা যাক। তুর্য বাড়িতে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে ঋতিকা তার নিজের রুমে এসে শুয়ে আছে আর মনে মনে বলছে, তুর্য কি আবার বাহিরে বের হবে নাকি ঘুমিয়ে গেছে? আমি কি আরও কিছুক্ষণ জেগে থাকবো? আমার তো মনে হয় ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ তো হয়েছে, আর ঘরের লাইটও বন্ধ দেখাচ্ছে। হয়তো ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে যাই। এই বলে ঋতিকা ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে তুর্য ঘুম থেকে উঠে চলে আসলো বাইরে। নাস্তা খেতে আবারও চলে আসলো বাসায়। রুমে শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আবুল স্যার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আবুল স্যার বলতে লাগলো, সূর্য কি অবস্থা, কিছু জানতে পারছো নাকি? ওইদিকে কি কি চলছে? জি স্যার, আমি সব কিছু জানতে পারছি। ওইদিকে তারা অনেক ড্রাগস মাদক পাচার করতেছে। স্যার ওদের সাথে তো ইয়াকুবও আছে। তাকে তো আপনি গুলি করে মেরে ফেলেছিলেন, তাহলে সে কীভাবে বেঁচে গেল? তুমি এখন যাদেরকে দেখবে তারা কেউ আসল নয়, তারা তাদের আপন ভাই। ইয়াকুবকে তার বুকে আমি 10টা গুলি করেছি, সেও ওখানেই মারা গিয়েছে, এবং তার গলায় আমি ছুরি চালিয়ে দিয়েছিলাম। সে কখনোই বেঁচে থাকতে পারে না। তুমি যাদেরকেই দেখবে তারা হয়তো তাদেরই যমজ ভাই। তার মানে এখন যারা বেঁচে আছে তারা হচ্ছে যমজ ভাই?
তার জন্যই তো কালকে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম তাদেরকে দেখে। যাই হোক, পরবর্তীতে দেখা যাক কি হয়। আর ঋতিকা কেমন আছে? তাকে কি কোনো মিশনে পাঠিয়েছেন? না, তাকে কোনো মিশনে পাঠাইনি। তাকে যদি কোনো মিশনে পাঠাই তাহলে তো তোমাকে জানাতাম। সে এখন এখানে আছে। তুমি তাড়াতাড়ি মিশন শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে ঢাকা এসো। জি স্যার, অবশ্যই যোগাযোগ করব। এখন তাহলে রাখি, আমি একটু বাইরে বের হব ঘোরাঘুরি করার জন্য। আর একটা কথা স্যার, আপনার পরিচিত যদি কেউ থাকে, যদি ওদের বাইক থেকে থাকে, তাহলে বলেন যে আমাকে একটা বাইক দিয়ে যাওয়ার জন্য। আমি পুরো এলাকাটা ভালোভাবে ঘোরাঘুরি করব। আচ্ছা, আমি একজনকে বলছি 10 মিনিটের মধ্যে তোমাকে একটা বাইক দিয়ে আসবে এবং মিশন শেষ হলে সে তার বাইক ফিরিয়ে নেবে। ঠিক আছে স্যার, মিশন শেষে আমি তার বাইক তাকে ফিরিয়ে দেব। এই বলে তুর্য কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর একটা ছেলে এসে বাইক দিয়ে চলে গেল। অন্যদিকে ঋতিকা ব্যালকনির সামনে হালকা একটু দরজাটা খুলে দাঁড়িয়ে আছে, আর তুর্য কি করছে সব কিছু দেখছে। বেশ কিছুক্ষণ পর তুর্য তার বাইক দিয়ে কোথায় যেন যেতে লাগলো। দীর্ঘ 45 মিনিট বাইক চালানোর পর চলে আসলো তুর্য তার গ্রামে। গ্রামটা সেই আগের মতোই, চারিদিকে প্রকৃতি ঘেরা, আর কি সুন্দর বাতাস। তুর্য আগের মতো সেই ফিল করতে লাগলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তুর্য যেই চলে আসতে যাবে, এমন সময় পেছন থেকে একজন মহিলা বলে উঠল, বাবা, একটু তোমার বাইক সাইড করে দাঁড়াও, রাস্তাটা অনেক ছোট তো, চলাফেরা করতে কষ্ট হয় সবার। তুর্য পেছনে ফিরতেই দেখতে পেল তার আম্মু তার ছোট ভাইয়ের সাথে কোথা থেকে যেন আসছে। তুর্য তার বাইক এক সাইডে রেখে বলতে লাগলো, সরি, আসলে আমি অনেকদিন পর গ্রামে এসেছি তো, গ্রামের ফিলটা নিয়েছিলাম চোখ বন্ধ করে। তুর্যের আম্মু আর কিছু না বলে বাড়ির দিকে যেতে লাগলো। তুর্যের ছোট ভাই পেছনে ফিরে তাকিয়ে রইল তুর্যের দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর তুর্যের ভাই চলে গেল বাসায়। অন্যদিকে তুর্য ওইখান থেকে চলে আসলো আবার বাসায়। রুমের ভেতরে চুপচাপ বসে আছে আর আগের দিনকার কথা মনে করছে আর বলছে, আমি এই 12 বছর ধরে সত্যি অনেক পাল্টে গেছি। আমার চেহারা তো আগের মতো আর নেই। যদি থাকতো তাহলে আমার আম্মু আমাকে অবশ্যই চিনতে পারতো। আমি আর তাদের সামনে যাব না। তাদের সামনে গেলে আমি আমার এই 12 বছরে আর্তনাদ কান্না ধরে রাখতে পারবো না। তারা হয়তো আমাকে ভুলে গেছে। এসব ভাবতেছে আর কান্না করছে তুর্য। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। হঠাৎ সামনের বাড়িতে তাকাতেই দেখতে পেল ঋতিকা বসে বসে টিভি দেখছে। ঋতিকাকে দেখে তুর্য মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার ঋতিকা, এখানে কি করতেছে? সে তো ঢাকায় অফিসে আছে, স্যার তো বলল, কিন্তু এখানে এই মেয়েটা কি? দেখে তো একদম ঋতিকার মতো লাগতেছে। একবার ডাক দিয়ে দেখি, যদি ফিরে তাহলে এটাই ঋতিকা। এই ঋতিকা। তুর্যের ডাক শুনে ঋতিকা তুর্যের দিকে তাকালো। তুর্য একবারে কনফার্ম হয়ে গেল এটাই ঋতিকা। ঋতিকা বুঝতে পেরে তাড়াতাড়ি করে ব্যালকনির দরজাটা লাগিয়ে দিল। এদিকে তুর্য চলে আসলো ঋতিকার বাড়ির সামনে। কলিং বেল বাজাতে লাগলো, কিন্তু দরজা খুলতেছে না। বেশ কিছুক্ষণ বাজানোর পর ঋতিকা দরজা খুলে দিল। তুর্য বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? তুমি এখনই ঢাকায় চলে যাও। আমি আমার মিশন শেষ করে ফিরে আসব, তোমাকে কথা দিলাম। আমি ঢাকায় থাকতাম, কিন্তু আবুল স্যার আমাকে পাঠিয়েছে তোমার কাছে। বলেছে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে তোমাকে সাহায্য করার জন্য। প্লিজ তুর্য, এমন করো না আমার সাথে। আমি তোমার পাশে থাকতে চাই। ঋতিকা প্লিজ, তুমি ঢাকায় চলে যাও। আমি কথা দিতেছি, তোমাকে আমি আবারও ফিরে যাব তোমার কাছে। ঢাকায় গিয়ে এরপর তোমাকে বিয়ে করব। প্লিজ তুমি ফিরে যাও। ঢাকায় গিয়ে সত্যি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, আমি সত্যি তোমাকে বিয়ে করব। তুমি ঢাকায় চলে যাও এক্ষুনি। যদি স্যার কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে যে আমাকে দেখে ফেলেছে, পরে বলেছে যে ঢাকায় চলে আসার জন্য। ঠিক আছে। এই বলে ঋতিকা তুর্যকে জড়িয়ে ধরে তুর্যের কপালে, মুখে, গালে এবং ঠোঁটে আলতো করে চুমু দিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। সবকিছু গুছিয়ে নিতে তুর্য ঋতিকাকে নিয়ে চলে আসলো রেলওয়ে স্টেশনে। একটা টিকিট কেটে ট্রেনে বসিয়ে দিল।
ঋতিকার কাছ থেকে বিদায় নিয়ে তুর্য চলে আসলো আবার তার বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তুর্য বের হয়ে গেল তার মিশন কমপ্লিট করার জন্য। দুই পাশে দুইটা পিস্তল আর বাইক নিয়ে চলে আসলো নদীর পাড়ে। এসে দেখে তাদের কাজ শুরু হয়ে গেছে। তুর্য আস্তে আস্তে করে তাদের সামনে এসে তাদের উপরে গুলি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর তারা নিজেদেরকে সেভ করে নৌকার ভেতরে লুকিয়ে তুর্যের দিকে তারা গুলি করতে লাগলো। এদিকে তুর্য একদম ফাঁকা বালুর মধ্যে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোনো কিছুই নেই, তুর্য লুকাতে পারবে। তুর্য তাড়াতাড়ি করে ওইখান থেকে সে একটা গাছের আড়ালে লুকাতে লাগলো, কিন্তু লুকাতে পারল না। হঠাৎ একটা গুলি এসে তুর্যের পায়ে লাগতেই তুর্য জোরে চিৎকার করে উঠল। তারা তুর্যের দিকে এগিয়ে আসতেছে। তুর্য তার দুইটা পিস্তল দুই হাতে নিয়ে তাদের উপরে গুলি করতে লাগলো। বেশ কিছুক্ষণ গুলি করার পর কয়েকজন লোক মারা যেতেই বাকি কয়েকজন যারা বেঁচে ছিল তারা ওইখান থেকে পালিয়ে গেল। তুর্য তাড়াতাড়ি করে বাইক নিয়ে চলে আসলো হাসপাতালে। তার পা থেকে গুলিটা বের করে ব্যান্ডেজ করে দিল ডাক্তার। তুর্য আর এক মুহূর্ত ওইখানে দাঁড়িয়ে না থেকে চলে আসলো আবারও সেই নদীর পাড়ে। এসে দেখে যারা পালিয়ে গিয়েছিল তারা আবারও এসেছে। মালগুলো তারা তাড়াতাড়ি নৌকায় ভরে নৌকা স্টার্ট দিতে যাবে, এমন সময় তুর্য তাদের মাথা বরাবর গুলি করতে লাগলো। 3 জন নৌকায় মারা গেল। তুর্য তাড়াতাড়ি করে চলে আসলো নৌকায়। এসে দেখে প্রায় কয়েকশো কোটি টাকার মাল নৌকায় ভরে রেখেছে। এটা দেখে তুর্য তাড়াতাড়ি করে তার ফোনটা বের করে কল দিল আবুল স্যারকে। বেশ কিছুক্ষণ পর আবুল স্যার কলটা রিসিভ করতেই তুর্য বলতে লাগলো, স্যার আমি কয়েকজনকে মেরে ফেলেছি এবং নৌকায় কয়েকশো কোটি টাকার মাল রাখা আছে। এই মালগুলো আমি এখন কি করব? আমার পায়ে গুলি লেগেছে, আমি হাঁটতে পারতেছি না। আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আচ্ছা, তুমি ওখানে 10 মিনিট দাঁড়াও, নিজের খেয়াল রেখো। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। এই বলে আবুল স্যার কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে তুর্যের ওইখানে লোক পাঠিয়ে দিল। তুর্য সবাইকে নিয়ে চলে আসলো তার বাসায়। সবগুলো মাছের ভিতর থেকে ড্রাগস এবং অন্যান্য মাদকদ্রব্য বের করতে লাগলো। এদিকে তুর্য সোফায় বসে বসে সব কিছু ভিডিও করছে। এমন সময় একজন অফিসার বলে উঠল, স্যার এগুলো তো অনেক ভয়ঙ্কর ড্রাগস। এগুলো একেবারে খেলে পুরো মাথা পাগল হয়ে যায়। যদি একদিন মিস হয় তাহলে তার মরণ নিশ্চিত। তোমরা তো এই চাঁদপুরে থাকো, তাহলে ওরা কীভাবে এইসব কাজ করতেছে? তোমরা তাদেরকে বাধা দিতে পারো না নাকি? স্যার আমরা তো বাধা দিতে পারি, কিন্তু আমাদের আদেশ দেওয়া হয়নি। আদেশ দিলে আমরা তাদেরকে বাধা দিতে পারতাম। আমাদের কাছে তেমন প্রমাণ ছিল না যাতে তাদেরকে ধরে ফেলে শাস্তি দিতে পারবো। যাই হোক, অনেক জনকে তো আমি গুলি করে মেরে ফেললাম, কিন্তু যারা মেল লিডার ছিল তারা পালিয়ে গেছে। তাদেরকে খুঁজে বের করতে হবে। কীভাবে যে আমার পায়ে গুলিটা লেগে গেল আমি বুঝতেই পারলাম না, না হলে তো তাদেরকেও মেরে ফেলতে পারতাম। তুর্য সবগুলো ড্রাগস বের করে একটা বক্সের ভিতরে ভরে নিল। মাছগুলো কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দেখতে পেল মাছগুলো নীল হয়ে যাচ্ছে। এটা দেখে তুর্য বলতে লাগলো, কী ব্যাপার, হঠাৎ মাছগুলো এরকম নীল হয়ে গেল কিভাবে? তোমরা একটু চেক করে দেখো তো মাছগুলোর ভিতর আরও ড্রাগস আছে নাকি। স্যার মাছগুলো নীল হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাছগুলোকে প্রচণ্ড পরিমাণে ড্রাগস দেওয়া হয়েছিল। এই মাছগুলোর ভিতরে তো ড্রাগস ছিল। ড্রাগসগুলো বের করে ফেলার কারণে মাছগুলো নীল হয়ে গেছে। আর যারা ড্রাগসগুলো কিনতো তারা মাছ সহ কিনে নিয়ে যেত, তারপর বাসায় গিয়ে মাছগুলো উঠিয়ে নিত। হ্যাঁ, সব কিছুই বুঝলাম, কিন্তু এই মাছগুলো এখন কি করব? মাছগুলো তো আর আমরা খেতে পারবো না। এক কাজ করো, মাছগুলোকে মাটিতে পুঁতে ফেলো। এমন একটা জায়গায় নিয়ে পুঁতে ফেলবে যাতে ওইখান থেকে কেউ না বের করতে পারে। আচ্ছা স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমরা এখনই যাচ্ছি, এই মাছগুলো একটা সুরক্ষিত জায়গায় পুঁতে দিয়ে আসবো। এই বলে অফিসারগুলো চলে গেল। এদিকে তুর্য রুমের ভেতর বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, তুর্য, তুই আমার 100 কোটি টাকার মাল শেষ করে দিয়েছিস। তোকে আমি ছেড়ে দেব না। আমি জানি তুই চাঁদপুরে আছিস,
এবং তোর পুরো পরিবার চাঁদপুরে বসবাস করে। ইসলামের পুরো পরিবারকে যেভাবে শেষ করে দিয়েছিলাম, এইভাবে তোর পুরো পরিবারকেও শেষ করে দেব। তোর বাপের যদি ক্ষমতা থাকে তাহলে তুই আমার সামনে এসে কথা বল। এইভাবে লুকিয়ে লুকিয়ে ফোন দিয়ে কথা বলতেছিস কেন? তুই আমার পুরো পরিবারকে কিছুই করতে পারবি না। আমি যতদিন বেঁচে আছি ততদিন। ঠিক আছে, তুই দেখে নিস আমি তোর পরিবারকে কি করতে পারি আর কি করতে পারি না। কয়েকটা দিনের জন্য অপেক্ষা কর, এরপর দেখতে পারবি আমি কি করতে পারছি আর কি করতে পারি না। এই বলে আকবর ফোনটা কেটে দিল। এদিকে তুর্য ড্রাগসের বক্সটা নিয়ে চলে আসলো ওয়াশরুমে। ওপরে সিলিং দেওয়া ছিল, ওইটার ওপরে রেখে দিল। বাইকের চাবিটা নিয়ে চলে আসলো নিচে। বাইক স্টার্ট দিয়ে তার গ্রামের দিকে যেতে লাগলো। দীর্ঘ ৩৫ মিনিট পর তুর্য চলে আসলো তার গ্রামে। বাইক আস্তে আস্তে চালিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার বাড়িতে। তুর্য বাইক এক সাইডে রেখে বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তুর্যকে দেখে বলতে লাগলো, কে বাবা তুমি, আর এখানে কি করো? আপনি আমাকে চিনবেন না, আপনাদের অনেক বড় বিপদ। আপনারা সবাই আমার সাথে চলেন, আমি আপনাদেরকে সেফ জায়গায় নিয়ে যাব। আগে তোমার পরিচয় দাও, এরপরে আমরা তোমার সাথে যেতে রাজি হব। তুমি অপরিচিত একজন ব্যক্তি, হুট করে এসে এসব কথা বললেই তো আমরা মেনে নেব না। তুর্য তার পকেট থেকে তার আইডি কার্ডটা বের করে তার আম্মুর সামনে ধরতেই তার আম্মু বিশ্বাস করলো। তুর্যের আম্মু বাড়ির ভিতরে ঢুকে তার আব্বু এবং তার ছোট ভাইকে নিয়ে চলে আসলো বাইরে। তুর্যকে উদ্দেশ্য করে তার আম্মু বলতে লাগলো, তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আর তুমি জানলে কিভাবে আমাদের যে বিপদ হবে? দেখুন, আমি একজন অফিসার, সো আমি জানতে পারি কার কখন বিপদ হতে পারি। আপনারা চুপচাপ আমার সাথে আসেন। তুর্য একটা গাড়ির ব্যবস্থা করে তাদেরকে নিয়ে চলে আসলো তার বাসায়। দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। তুর্য সবাইকে নিয়ে বসে আছে। এমন সময় কলিং বেলের শব্দ বেজে উঠল। তুর্য তার কোমর থেকে পিস্তলটা বের করে হাতে নিয়ে আস্তে আস্তে করে চলে আসলো দরজার সামনে। দরজাটা খুলে পিস্তলটা সামনে ধরতেই অফিসার বলতে লাগলো, আরে স্যার, গুলি করবেন না, আমি এসেছি। আবুল স্যার আমাদেরকে পাঠিয়েছে আবার আপনার আম্মু আব্বুকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। অফিসারের মুখে এরকম কথা শুনে ভেতরে বসে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তুর্যের দিকে। এমন সময় তুর্যের আম্মু সোফা থেকে উঠে এসে বলতে লাগলো, বাবা তুমি কি বলছো? ওর আব্বু আম্মুকে নিয়ে ঢাকায় যাবে মানে? এইখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, তাহলে এই কথা বললে কেন তুমি? আপনারাই হচ্ছেন তুর্য স্যারের আব্বু আম্মু, এখন আমার সাথে আসেন। তুর্যের আম্মু অবাক হয়ে তাকিয়ে রইল তুর্যের দিকে। এদিকে তুর্য চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় তুর্যের আম্মু তুর্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তুর্য, তুই এতদিন পর আমাদের কাছে ফিরে এসেছিস। আজকে প্রায় 12 বছর হয়ে গেছে তোর মুখ আমরা দেখি নাই, আর আজকে তুই আমাদের কাছে ফিরে এসেছিস এই অবস্থায়। এখন এইসব কিছু বলার সময় নেই। আম্মু, তুমি ওর সাথে আব্বু এবং সাহিবকে নিয়ে ঢাকায় চলে যাও। সাহিব, তুই আব্বু আম্মুকে নিয়ে ঢাকায় যা, দেখে শুনে রাখিস। অফিসার, আপনি সোজা আমাদের বাসায় নিয়ে যাবেন, ওইখানে আবুল স্যার বাকিটা ব্যবস্থা করে নেবে। ঠিক আছে স্যার, আমি আপনার আব্বু আম্মুকে আর ভাইকে ভালোভাবে পৌঁছে দিয়ে আসব। আর আপনি আপনার নিজের খেয়াল রাখবেন আর পায়ের যত্ন নেবেন ভালোভাবে। আর এই নিন নাম্বার, এই নাম্বারে ফোন দিলে কয়েকজন অফিসার চলে আসবে। ঠিক আছে, যাও তাহলে তুমি এখন। তুর্যের আম্মু আব্বু এবং ভাই চলে আসলো গাড়িতে। তুর্য তাদেরকে বিদায় দিয়ে দরজাটা লাগিয়ে চলে আসলো তার রুমে। এমন সময় খাটের নিচে এবং ওয়াশরুমের ভেতর থেকে কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে তুর্যের মাথা বরাবর ধরে বলতে লাগলো, তুই তো তোর আব্বু আম্মু এবং ভাইয়াকে বাঁচিয়ে নিয়েছিস, কিন্তু তোকে বাঁচাবে কে? তুই তো এখন মরে যাবি। আমি আমার আব্বু আম্মু এবং ভাই তাদেরকে বাঁচিয়েছি, এটাই আমার কাছে অনেক। আমাকে মেরে ফেল, তাতে আমার কোনো যায় আসে না। এত বছর পর আমি আমার আব্বু আম্মুকে দেখতে পারছি, এটাই অনেক শান্তি। তোকে তো আমরা এভাবে মারবো না, তুই যেভাবে আমাদের লোককে মেরেছিস ওইভাবে তোকে মারবো। আর তাড়াতাড়ি বল আমার মালগুলো কোথায়? মালগুলোর কথা বলে দিলে আমরা তোকে
ছেড়ে দিব। তোর মালগুলো নদীর পাড়ে বালির নিচে রাখা আছে। আমরা মালগুলো ওইখান থেকে আনি নাই, রাতের বেলা ওইখানে রেখে এসেছি। সত্যি কথা বলছিস তো নাকি মিথ্যা কথা বলতেছিস? যদি মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু তোর অনেক বড় শাস্তি হবে, এটা মনে রাখিস। হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি, তুই গিয়ে দেখে আয়। ঠিক আছে, আমি চলে যাইতেছি। আর ভাবিস না তুই, আমরা এখান থেকে চলে গেলে তুই এই বাড়ি থেকে বের হতে পারবি। তুই এই বাড়ি থেকে বের হতে পারবি না, কারণ আমার লোকজন এখানে থাকবে। ঠিক আছে, তোর লোকজন দরকার পড়লে আমার ঘরে রেখে যা। আমি এই বাড়ি থেকে বের হব না। আমার এমনিতেই পায়ের অবস্থা খুব খারাপ, হাঁটাচলা করতে পারতেছে না। আকবর তার সবগুলো লোককে নিয়ে যে বাইরে চলে যেতে যাবে, এমন সময় তুর্য তার কোমর থেকে পিস্তলটা বের করে আকবরের মাথায় ঠেকিয়ে বলতে লাগলো, চুপচাপ এইখানে দাঁড়িয়ে থাক, না হলে তোর অবস্থা খুবই খারাপ হবে। তুই তো জানিস এই পিস্তলে একটা বুলেটের পাওয়ার কত। তোর হাতে যে পিস্তল, আমার হাতেও সে পিস্তল। তাড়াতাড়ি তোর পিস্তলটা আমার হাতে দিয়ে দে, না হলে কিন্তু গুলি করে দেব। এই, তুই আমার বসকে ছেড়ে দে, না হলে কিন্তু আমরা সবাই তোকে গুলি করতে বাধ্য হব। আমাকে গুলি করার আগে বসকে তোরা হারাবি। যদি হারাতে না চাস তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা, আমাকে আমার কাজ করতে দে। এই তোরা এই বাড়ি থেকে বের হয়ে যা, না হলে এই তুর্য আমাকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, এখন আমি বাঁচতে চাই। তোরা তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে যা। সবাই এই বাড়ি থেকে বের হয়ে যেতেই তুর্য আকবরের হাতে পায়ে বেঁধে রেখে দিল এক সাইডে। বেশ কিছুক্ষণ পর তুর্য চলে আসলো ওয়াশরুমের ওপর থেকে একটা ড্রাগসের প্যাকেট বের করে নিয়ে চলে আসলো আকবরের কাছে। আকবরের মুখে পুরোটা ঢেলে দিতেই আকবর পুরো পাগলের মতন আচরণ করছে। এটা দেখে তুর্য বলতে লাগলো, তোর ড্রাগস আজকে তোকে খাইয়ে দিলাম, কেমন লাগে এখন? তুই যখন অন্য মানুষের ক্ষতি করিস তখন তো খুব ভালো লাগে তোর, এখন কেমন লাগতেছে? তুর্য, তুই এটা ঠিক করলি না। আমি কখনো এই ড্রাগসের প্যাকেট তো দূরের কথা, কোনো কিছুতেই হাত লাগাই নেই। অনেক কষ্ট করে এই ড্রাগসের থেকে মুক্ত হয়েছিলাম, কিন্তু আজকে থেকে আবারও এই ড্রাগস সেবন করতে হবে, না হলে আমি মারা যাব। তুই মারা গেলে কার কি আসে যায় বল তো? আমার কোনো আসে যায় না। তুই মারা যা, এটাই অনেক ভালো হবে তোর জন্য। না, আমি এখন মরবো না। আমি আমার কাজ পুরো সমাপ্ত করে এরপর মরবো। তুই আমাকে এরকম করেছিস, আমার একটা ফোন কলের মাধ্যমে তোর এই পুরো বাড়িতে গিয়ে ফেলবে আমার লোকেরা। ঘিরে ফেলুক, তাতে আমার কোনো যায় আসে না, কারণ তুই এখন আমার হাতে বন্দি। আমি তোকে নিয়ে যা খুশি তাই করতে পারি। আমার সাথে বেশি লাফালাফি করার চেষ্টা করবি, তোর অবস্থা খারাপ হবে বেশি, এটা বলে দিলাম। দেখ, আমি তোকে শেষবারের মতো বলতেছি, তুই আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি এখনই ফোন দিব। তোর ফোন দেওয়ার দরকার নেই, তোর ফোনটা আমার কাছে দে, আমি দেখি তুই কার কার সাথে কথা বলিস। এই বলে তুর্য আকবরের কাছ থেকে ফোনটা কেড়ে নিল। ফোনটা হাতে নিয়ে নাম্বারগুলো চেক করতে লাগলো। বেশ কয়েকটা নাম্বার তার সামনে আসতেই অবাক হয়ে গেল। আরও নিচের দিকে যেতে লাগলো। প্রত্যেকটা নাম্বার তার কেমন চেনা চেনা লাগছে। আকবর তুর্যকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুর্য, তোকে শেষবারের মতো বলতেছি, তুই আমার ফোন আমার কাছে ফেরত দে, না হলে কিন্তু আমি চিৎকার করব। আকবরের কথা শুনে তুর্য তার হাতে থাকা পিস্তলটা দিয়ে আকবরের মুখ বরাবর দিল সজোরে এক বাড়ি। আকবরের মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। এটা দেখে তুর্য বলতে লাগলো, বেশি পটর পটর করিস তুই, এটার জন্য তোকে মারলাম, না হলে তোকে মারতাম না। আর এই নাম্বারগুলো আমার খুবই চেনা চেনা লাগতেছে, তাড়াতাড়ি বল এই নাম্বারগুলো কার কার। আকবর মুখে রক্ত নিয়ে তুর্যের সকল প্রশ্নের উত্তর দিতে লাগলো। তুর্য আকবরের সব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। তুর্য নাম্বারগুলোতে কল দিতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো ভাই, আমরা মাল রেডি করে রেখেছি, আপনি বললে আমরা মালগুলো পাঠিয়ে দেব। তুর্য প্রত্যেকজনকে ফোন দিতে সবাই একই কথা বলতে লাগলো। তুর্য সবাইকে মেসেজ দিয়ে বলে দিল যাতে মালগুলো যেখানে আছে সেখানে রাখার জন্য। আর বলতে লাগলো, তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল আবুল স্যারকে। বেশ কিছুক্ষণ পর আবুল স্যার ফোনটা রিসিভ করতেই তুর্য বলতে লাগলো, স্যার, আমি আকবরকে ধরে ফেলেছি।
আকবরের কাছে প্রায় কয়েকশো কোটি টাকার মাল আছে। আকবরের ফোন এখন আমার হাতে। তার লোকদেরকে আমি বলে দিয়েছি যেখানে আছে সেখানেই থাকার জন্য। এখন আমার কয়েকশো অফিসার লাগবে, আপনি কি পাঠাতে পারবেন? এই রাতের বেলায় আমি অফিসার পাঠাবো কি করে তুর্য? তবে ওখানে 25 জন অফিসার আছে, তুমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো। তারা দেখো যদি কোনো ব্যবস্থা করতে পারে। ঠিক আছে স্যার, আমি তাদের সাথে কথা বলতেছি। আপনি তাদেরকে নাম্বারটা পাঠিয়ে দেন মেসেজ করে। আবুল স্যার মেসেজ করে পাঠিয়ে দিতেই তুর্য তাদের সাথে কথা বলে নিল। কথা বলা শেষ করে তুর্য আবারও আরেকটা ড্রাগসের প্যাকেট এনে আকবরকে খাইয়ে দিল। আকবর ড্রাগস খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তুর্য আকবরকে ওয়াশরুমে ভালোভাবে রেখে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ব্যালকনি দিয়ে চলে আসলো নিচে। আকবরের লোকেদের চোখ ফাঁকে দিয়ে চলে আসলো বাইরে। হাঁটতে হাঁটতে চলে আসলো অফিসারগুলোর কাছে। তাদেরকে নিয়ে সবগুলো জায়গায় গিয়ে সব কিছু নিয়ে চলে আসলো একটা বড় রুমের ভিতরে। তোমাদের 25 জনের মধ্যে থেকে 10 জন আমার সাথে আসো, আর বাকি 15 জন এখানে থাকবে। কেউ যাতে ড্রাগস ধরতে না পারে। যেভাবে প্যাকেট করা আছে এখন ওইভাবেই থাকবে। ঠিক আছে স্যার, এখন যেভাবে আছে সেভাবেই থাক। আর তোমাদের ভিতর থেকে 10 জন স্যারের সাথে চলে যাও। তুর্য 10 জনকে নিয়ে চলে আসলো তার বাসায়। আকবরের সবগুলো লোককে মেরে ফেলে চলে আসলো তার রুমের ভিতরে। দরজাটা খুলে ওয়াশরুমে এসে দেখে আকবর এখনও আগের মতন পড়ে আছে। তুর্য অফিসারগুলোকে সব কিছু বুঝিয়ে দিতেই অফিসারগুলো তাদের কাজ করতে লাগলো। এদিকে তুর্য উপর থেকে সব কিছু ড্রাগস নামিয়ে নিয়ে চলে আসলো বাইরে। পাশের পুলিশ স্টেশনে ফোন দিয়ে সব কিছু বলে দিল। তুর্য অফিসারগুলোকে নিয়ে ওইখান থেকে চলে আসলো সেই বড় ঘরে। সবাই সোফায় বসে আছে। এমন সময় তুর্য সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদের মধ্য থেকে কেউ একজন বড় একটা গাড়ি ব্যবস্থা করে দাও আমাকে। আমি এইসব কিছু নিয়ে কালকে সকালে ঢাকা যাব, আর তোমাদের মধ্য থেকে 4 থেকে 5 জন আমার সাথে যাবে। ঠিক আছে স্যার, আমি আজকে রাতের ভিতরে একটা গাড়ির ব্যবস্থা করে ফেলবো। আর আপনি এখন রেস্ট করেন, আপনি অনেক কিছু করছেন, এখন আপনার রেস্ট করা প্রয়োজন। তুর্য রেস্ট করতে লাগলো। সকাল 9টা। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লো তুর্য সব কিছু নিয়ে। পেছনে 2টো গাড়ি সিকিউরিটি দিয়ে নিয়ে যাচ্ছে যাতে কোনো কিছু না হয়। দীর্ঘ 6 ঘন্টা পর চলে আসলো ঢাকায়। অফিসের ভেতরে প্রবেশ করতে লাগলো গাড়ি। বড় ফাঁকা মাঠে এসে গাড়িটা দাঁড় করাতেই সবাই এসে চারিদিক থেকে ঘিরে ধরলো গাড়িতে। তুর্য গাড়িতে নেমে আবুল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আবুল স্যার, আকবরকে ধরে নিয়ে এসেছি এবং তার সাথে যত মালপত্র ছিল সবগুলো মালপত্র নিয়ে এসেছি। আমরা চাইলে এখন আকবরকে মেরে ফেলতে পারি। তুর্য এবং আবুল স্যার, আকবরকে আমি মারবো, দরকার পড়লে আমি জেলে যাব। সে আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ইসমাইল এবং তুর্য, তোমরা দুজনেই একটু মাথা ঠান্ডা করো। আর ইসমাইলকে যেহেতু এখানে নিয়ে আসা হয়েছে, সবার সামনে তো আর আমরা মারতে পারবো না। আদালত থেকে আমাদের আদেশ দিলে তাহলেই আমরা মারতে পারবো। কালকে বৃহস্পতিবার, কালকে আদালতে তোলা হবে এই আকবরকে। তুর্য, তুমি গিয়ে রেস্ট করো। তুমি অনেক দূর থেকে এসেছো, তোমার রেস্টের প্রয়োজন। স্যার, আমি পরে রেস্ট করতে পারবো, আগে এই আকবরের একটা ব্যবস্থা করেন। আজকে তোকে কিছু করা যাবে না, কালকে তোকে আদালতে তোলা হবে। ঠিক আছে স্যার। তুর্য চলে আসলো কেবিনে। এসে দেখে তার আব্বু আম্মু আর ভাই এবং ঋতিকা বসে কথা বলতেছে। তুর্যকে দেখে সবাই ধরে বিছানায় বসিয়ে দিল। আমি তোমাকে কতবার বলেছিলাম আমি তোমার সাথে থাকি, কিন্তু তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো। আমি তোমার সাথে থাকলে তো আজকে এইরকম হতো না। তুমি আমার সাথে থাকলে ওইখানে তুমি মারা যাইতে। যাই হোক, আমার তেমন বেশি ক্ষতি হয় নাই, পায়ে একটা গুলি লেগেছে, এটাই। ওষুধ খাইতেছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। তুর্য তার আব্বু আম্মু এবং ভাইয়ের সাথে কথা বলতে লাগলো। সবাই তার কাছে মাপ চেয়েছে। তুর্য সবাইকে মাপ করে দিয়েছে। বিকেলবেলা তুর্য সবাইকে নিয়ে চলে আসলো তার বাসায়। ঋতিকাকে উদ্দেশ্য করে তুর্য বলতে লাগলো, ঋতিকা, তুমি চাইলে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে পারো আমাদের বাসায়। এখন যেহেতু আব্বু আম্মু চলে এসেছে, সো 2 পরিবার একসাথে হয়ে আমাদের বিয়ের কথাবার্তা সেরে ফেলুক। আমাকে একা রেখেই বিয়ের কথাবার্তা সেরে ফেললে তুর্য? না স্যার, আপনাকে একা রেখে বিয়ের কথাবার্তা সেরে ফেলবো কিভাবে?
আপনি আমাকে এতটুকু নিয়ে এসেছেন, আপনাকে ভুলে যাই কিভাবে? এই নাও তোমার লেটার। শনিবার থেকে তুমি সেনাবাহিনীর প্রধান অফিসার। উপরমহল থেকে এই চিঠি পাঠিয়েছে। তুর্য এই কথা শুনে আবুল স্যারকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ সবাই কথাবার্তা বলে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে তুর্য চলে আসলো অফিসে। আকবরকে নিয়ে আদালতে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো আদালতে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আকবরের জন্য পুরো বাংলাদেশের কলেজের ছেলেমেয়েরা ড্রাগসে আসক্ত হয়ে গিয়েছিল, তুমি তাকে ধরিয়ে দিয়েছো। এখন আস্তে আস্তে পুরো দেশ থেকে ড্রাগস মুক্ত হয়ে যাবে। উপর মহল থেকে তো তোমাকে সেনাবাহিনী প্রতিদান অফিসার বানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তুমি যখন যা খুশি তাই করতে পারবে। তবে একটা কথা মনে রাখবে, তোমার সতত দেখে তোমাকে সেনাবাহিনী প্রধান বানিয়েছে। তুমি তোমার প্রধান এর কাজ করবে, বাইরে অন্য কিছু করবে না। স্যার, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আমার কাজ নিয়ম অনুযায়ী করে যাব। তুর্য জজ সাহেবের সাথে কথা বলা শেষ করে আকবরকে নিয়ে চলে আসলো জেলের ভিতর। সকল কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। তুর্যের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল ঋতিকা তার আব্বু আম্মুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই বাড়ির ভেতরে এসে বসে রইল। ঋতিকার আম্মু বলতে লাগলো, তুর্য, তুমি তো শনিবারে সেনাবাহিনী প্রধান অফিসার হয়ে চেয়ারে বসবে। তোমার জন্য সবসময় দোয়া রইল যাতে তুমি সৎ অফিসার থাকতে পারো। বাইরের দেশের মানুষ যাতে বলতে পারে বাংলাদেশে একজন সৎ অফিসার আসছে। সবসময় সবাইকে সাহায্য করেছো। জি, আমি সব সময় সত্যের পথে চলেছি এবং সত্য পথেই চলব। শনিবারে সেনাবাহিনীর প্রধান অফিসারের চেয়ারে বসব। ঠিক আছে, তুমি যেহেতু শনিবারে সেনাবাহিনী প্রধান অফিসারের চেয়ারে বসবে, তাহলে তোমার সাথে ঋতিকার বিয়েটা শনিবার সন্ধ্যায় দিয়ে দেব। বিআই বিয়ান, আপনারা কি বলেন? আমরা আর কি বলবো, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরাও চাই আমাদের ছেলে সুখে থাকুক। শনিবার সন্ধ্যায় বিয়ে হবে দুজনের। এই বলে সবাই খাওয়া দাওয়া করে রাতে ঋতিকার আব্বু আম্মু চলে গেল বাসায়। ঋতিকা তুর্যকে নিয়ে চলে আসলো ছাদে। তুর্যের বুকে মাথা রেখে ঋতিকা বলতে লাগলো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি তোমাকে বিয়ে করব এবং তোমার সাথে ঘর সংসার করব। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছে। আমি চাই সারা জীবন যাতে তুমি আমাকে এভাবে আগলে রাখো। পারবে তো রাখতে? পারবো না কেন, অবশ্যই পারবো। তুমি আমার একমাত্র বউ। তোমার এই আবদার যদি রাখতে না পারি তাহলে আমি বিয়ে করব কেন? এইসব কথা বলতেছে তুর্য ঋতিকাকে। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। দুজন চলে আসলো রুমে। একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন শুক্রবার, অফিস বন্ধ। সকালে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে সোফায় আর গল্প করছে। দেখতে দেখতে শুক্রবার চলে গেল। শনিবার সকাল 7টা। তুর্য রেডি হয়ে চলে আসলো সেনাবাহিনীর অফিসে। আজকে সকল অফিসারদের দাওয়াত দেওয়া হয়েছে এখানে। সকাল 10টা, মাইকে সেনাবাহিনীর অফিসারটা কথা বলছে। তুর্যের মাথায় সেনাবাহিনীর প্রধান অফিসারের ক্যাপ পরিয়ে দিল আর বলতে লাগলো, তুর্য, তুমি সব সময় এই ক্যাপ এবং এই ড্রেসটাকে সম্মান করবে। আমি জানি তুমি পারবে সম্মান করতে। এই জন্যই আমি তোমাকে আমার জায়গায় বসিয়ে দিলাম। তুমি সব সময় দেশকে ভালোবাসবে, দোয়া করি তোমার জন্য। আমি আমার সবটা দিয়ে দেশটাকে ভালো রাখার চেষ্টা করব। আমি যতটুকু পারি ততটুকুই করব। অনুষ্ঠান শেষ করে তুর্য বিকালে চলে আসলো বাসায়। কিছুক্ষণ রেস্ট করে বসে আছে, এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। তুর্যের আম্মু দরজা খুলতেই দেখতে পেল ঋতিকার আব্বু আম্মু কাজে নিয়ে চলে এসেছে। সবাই বাড়ির ভেতরে বসে দুজনের বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করছে, এমন সময় তুর্যের আম্মু বলতে লাগলো, তুর্য, রাত অনেক হয়েছে, বৌমাকে নিয়ে রুমে যা। তুর্য তার আম্মুর কথা শুনে ঋতিকাকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে কোলে তুলে নিল ঋতিকাকে। খাটের কাছে সে শুয়ে দিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ঋতিকা তুর্যকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। তুর্য ঋতিকাকে আদর করতে লাগলো। তারা তাদের সুখের সংসার শুরু করুক। আমরা এখন বিদায় নিই।
গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি গল্পটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।